ডাকসুর ভিপি সাদিক জিএস ফরহাদ। ডাকসু নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান ছাত্রদলের আবিদুলের, সম্মান জানালেন হামিম। নির্বাচনে অভিনব পন্থায় কারচুপি হয়েছে বললেন উমামা। পূবালী ব্যাংকে হাসিনার গোপন লকার জব্দ। যশোরে জাতীয় পার্টির বিক্ষোভ মিছিল ও সমাবেশ। কিরগিজস্তান থেকে ফিরলেন প্রতারণার শিকার 180 বাংলাদেশি। পদত্যাগের পর হদিস মিলছে না নেপালের প্রধানমন্ত্রীর। দর্শক, শুনছিলেন দিনের খবরের প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর নির্বাচনে সহসভাপতি ভিপি নির্বাচিত হয়েছেন শিবির সমর্থিত প্যানেলের প্রার্থী সাদিক কায়েম। সাধারণ সম্পাদক জিএস নির্বাচিত হয়েছেন SM ফরহাদ। মঙ্গলবার বিকাল 4টায় ভোট গ্রহণ শেষ হলেও সারা রাত ধরে ভোট গণনা চলে। বুধবার সকালে আনুষ্ঠানিকভাবে সিনেট ভবনে ফল ঘোষণা করেন নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসিমউদ্দিন। ভিপি পদে আবু সাদিক ওরফে সাদিক কায়েম সর্বোচ্চ 14,042 ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত আবিদুল ইসলাম খান পেয়েছেন 5,708 ভোট। জিএস পদে শিবির সমর্থিত SM ফরহাদ পেয়েছেন 10,794 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত শেখ তানবীর বারী হামিম পেয়েছেন 5,283 ভোট। সহ সাধারণ সম্পাদক বা AGM পদে শিবির সমর্থিত প্রার্থী প্যানেলের সাধারণ সম্পাদক বা AGM পদে শিবির সমর্থিত প্যানেলের মোহাম্মদ মহিউদ্দিন খান বিজয় হয়েছেন। তিনি পেয়েছেন 11,772 ভোট। এরই মধ্যে কারচুপির অভিযোগ তুলে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যের ভিপি প্রার্থী উমামা ফাতেমা ও ছাত্রদলের আবিদুল ইসলাম খান। ভিপি প্রার্থী হিসাবে উমামা ফাতেমা মোট ভোট পেয়েছেন 3,389। বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের আব্দুল কাদের পেয়েছেন 1,003 ভোট। নির্বাচনে কোনো কারচুপি হয়নি, বরং একটি মডেল নির্বাচন হয়েছে বলে দাবি করেছেন প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসিমউদ্দিন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেছেন ছাত্রদল মনোনীত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। অপরদিকে এটি শিক্ষার্থীদের রায় হলে তাকে সম্মান জানিয়েছেন জিএস প্রার্থী শেখ তানবীর বারী হামিম। মঙ্গলবার দিবাগত রাত 2:30টার দিকে পৃথক ফেসবুক স্ট্যাটাসে এমন অবস্থার কথা জানান তারা। আবিদুল ইসলাম লিখেছেন, পরিকল্পিত কারচুপি, এই ফলাফল দুপুরের পরপরই অনুমান করছি। নিজেদের মতো করে সংখ্যা বসিয়ে নিন। এই পরিকল্পিত প্রহসন প্রত্যাখ্যান করলাম। জিএস প্রার্থী শেখ তানবীর বারী হামিম তার স্ট্যাটাসে লিখেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যদি মনে করেন এটি তাদের রায়, তবে এই রায়কে আমি সম্মান জানাই। আমি শিক্ষার্থীদের প্রতিক্রিয়ার জন্য অপেক্ষমান। আজকে সকাল থেকে বিকাল পর্যন্ত চলা এই ভোট অনুষ্ঠানে উৎসবমুখর পরিবেশ থাকলেও কয়েকটি কেন্দ্রে অনিয়ম দেখা দিয়েছে। বিশেষ করে গণনার ক্ষেত্রে মেশিনের ত্রুটি, জালিয়াতি এবং কারচুপি পরিলক্ষিত হয়েছে বলে অভিযোগ করেন তিনি বলেন, যাই হোক প্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীবৃন্দ, আমি বরাবরই আপনাদের কাছে আপনাদের ভালোবাসায় ঋণী। আমি আপনাদের সাথে ছিলাম, আছি এবং যতদিন থাকবো আপনাদের পাশেই থাকবো। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে অভিনব পন্থায় কারচুপি হয়েছে বলে মন্তব্য করেছেন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের সহসভাপতি ভিপি প্রার্থী ফাতেমা উমামা। তিনি বলেছেন, নিজেদের হীন স্বার্থের জন্য ইসলামী ছাত্র শিবির জাতির সাথে যে কি পরিমাণ বেইমানি করেছেন তা ইতিহাসের পাতায় লেখা থাকবে। বুধবার ভোর 5:40 নিজের ফেসবুক প্রোফাইলে দেওয়া এক স্ট্যাটাসে এসব কথা লেখেন উমামা ফাতেমা। তিনি লিখেছেন, কারচুপির নির্বাচনের জন্য 1400 মানুষ মরছে, মাঝে দিয়ে এতগুলো পরিবার নিঃস্ব হলো। অভিনব পন্থায় নির্বাচন কারচুপি হয়েছে। বাংলাদেশের ইতিহাসের কালো রাত হয়ে থাকবে। নিজেদের ক্ষীণ স্বার্থের জন্য ইসলামী ছাত্র শিবির কি পরিমাণ বেইমানি করেছে তা জাতির সাথে ইতিহাসের পাতায় লেখা হয়ে থাকবে। এর আগে মঙ্গলবার দিবাগত রাত 3:15টার পর ফেসবুকে দিয়ে আরেক পোস্টে ডাকসু নির্বাচনের ফলাফল বর্জনের ঘোষণা করেন উমামা। ওই পোস্টে তিনি লেখেন, বয়কট ডাকসু নির্বাচন বয়কট করলাম। সম্পূর্ণ নির্লজ্জ কারচুপি নির্বাচন। 5 আগস্টের পর জাতিকে লজ্জা উপহার দিল ঢাবি প্রশাসন। শিবির পালিত প্রশাসন নির্বাচনে অভিনব পন্থায় কারচুপি হয়েছে বললেন উমামা। পূবালী ব্যাংকের মতিঝিল শাখার ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি গোপন লকার জব্দ করেছে রাজস্ব বোর্ডের বিশেষ গোয়েন্দা বিভাগ সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল। বুধবার বেলা 11টার পরই লকারটি জব্দ করা হয়। এর আগে মঙ্গলবার সারা দেশে ব্যাংকগুলোকে এই ব্যাপারে তথ্য চেয়ে চিঠি পাঠায় CIEC। জানা গেছে, ক্ষমতায় থাকা অবস্থায় 2বার নিজে উপস্থিত হয়ে মতিঝিল পূবালী ব্যাংক শাখায় ওই লকার খোলেন শেখ হাসিনা।
কিন্তু 5 আগস্টের পর পূবালী ব্যাংকের লকারের বিষয়ে সিআইসি চিঠি দিলেও কোনো তথ্য দেয়নি ব্যাংকটি। সেন্ট্রাল ইন্টেলিজেন্সি সেলের মহাপরিচালক আহসান হাবিব জানান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে পূবালী ব্যাংকের সেনা কল্যাণ ভবনে অবস্থিত একটি লকারের সন্ধান পাওয়া গেছে। লকার নম্বর 128। ওই লকারের 2টি চাবির মধ্যে একটি শেখ হাসিনার কাছে রয়েছে। এনবিআর-এর সেল ইন্টেলিজেন্সের সেলের একটি টিম লকারটি জব্দ করেছেন। পোশাক শিল্প নির্মাণ খাতে ভালো বেতনে চাকরির লোভ দেখিয়ে কিরগিজস্তানে যাওয়ার পর সেখানে কাজ না পাওয়ায় প্রতারণার শিকার হয়ে বাংলাদেশের 180 নাগরিককে বিশেষ ফ্লাইটে দেশে ফিরেছেন। সোমবার তারা ভোরে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রবাসী ডেস্কের সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম ফ্রেত আশায় এসব নাগরিক বিমানবন্দরে অর্থ ও জরুরি সহায়তা দিয়েছে। ব্যাংক সহযোগী পরিচালক শরীফুল হাসান বলেন, বিদেশে বেশি বেতনের কাজের লোভ দেখিয়ে এই মানুষগুলোকে কিরগিজস্তানে নেওয়া হয়েছিল। অথচ সেখানে গিয়ে অনেকে কাজ পাননি, বেতন পাননি, ফলে নথিপত্রহীন হয়ে পড়েন। অনেক ভয়াবহ নির্যাতনের শিকার হন। অনেকের পরিবার মুক্তিপণ দিতেও বাধ্য হয়েছে। দেশব্যাপী জাতীয় পার্টির বিভিন্ন কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে যশোরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা জাতীয় পার্টি। বুধবার সকাল 11:30টায় যশোরের গোহাটা কেন্দ্রীয় কার্যালয়ের থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পরে কোতোয়ালি থানার সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কার্যক্রম সমাপ্তি ঘটে। সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন জেলা জাতীয় পার্টির আহ্বায়ক আজিজুর রহমান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শরীফুল ইসলাম চৌধুরী। এ সময় আরও উপস্থিত ছিলেন জাতীয় পার্টির সাবেক কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট মাহবুবুল আলম বাচ্চু, জেলা জাতীয় পার্টির সদস্য সচিব মুফতি ফিরোজ শাহ, যুগ্ম আহ্বায়ক এম এ হালিম, পৌর কমিটির সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম চঞ্চল, পৌর কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট আবু মুসা সহ অন্যরা। ব্যাপক বিক্ষোভ ও সহিংসতার মুখে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। বর্তমান দেশের নিরাপত্তা দায়িত্ব নিয়েছেন সেনাবাহিনী, কিন্তু ক্ষমতা ছাড়ার পর ওলির অবস্থান সম্পর্কে কোনো তথ্য এখনও পাওয়া যায়নি। তিনি দেশে আছেন নাকি বিদেশে চলে গেছেন তাও স্পষ্ট নয়। বুধবার এএফসির এক প্রতিবেদনে বলা হয় যে বিক্ষোভকারীরা 4বারের প্রধানমন্ত্রী কমিউনিস্ট পার্টির নেতা 73 বছর বয়সী কেপি শর্মা ওলির বাড়িতে হামলা অগ্নিসংযোগ করে। রাজনৈতিক সমাধানের পথ সুগম করতে ওলি পদত্যাগ করেন, তবে তার বর্তমান অবস্থান সম্পর্কে কিছুই জানা যায়নি। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিষেধাজ্ঞা ও দুর্নীতির বিরুদ্ধে শুরু হওয়া এই বিক্ষোভ গত 2 দশকের মধ্যে সবচেয়ে সহিংস রূপ ধারণ করে। সরকারি দমন নিপীড়নে অন্তত 19 জন নিহত হন এবং বিক্ষোভকারীরা সংসদ ভবনে আগুন ধরিয়ে দেন। বিক্ষোভে দেশ জুড়ে ছড়িয়ে পড়ে ক্ষুব্ধ জনতা, বিভিন্ন সরকারি ভবন, রাজনীতিবিদদের বাসভবন, সুপারমার্কেট, বহু স্থাপনায় আগুন দেয়। কাঠমান্ডুতে এখনও ধোঁয়ার কুণ্ডলী দেখা যাচ্ছে এবং রাস্তায় পুড়ে যাওয়া গাড়ি এবং টায়ারের অবশিষ্ট ছড়িয়ে আছে। সেনাবাহিনী সতর্ক করে বলেছে যে দেশের স্থিতিশীলতা ও শৃঙ্খলা নষ্ট করতে পারে এমন কোনো কাজে থেকে বিরত থাকতে হবে। 3 কোটির এই বেশি জনসংখ্যার এই হিমালয় কেন্দ্রকে দেশটির হঠাৎ এই সহিংসতা বহু মানুষকে হতবাক করেছে। এই ছিল দুপুরের আয়োজন। রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সেই সঙ্গে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।